আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের ইন্টারফেস সম্পর্কিত আলোচনা এবং আমাদের মাইটোসিস, মিওসিস ইত্যাদি বিষয় নিয়ে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাইটোসিস অধ্যায়, বা আমরা বলতে পারি আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এবং এই বিভাজনে আমরা মূলত দেখব আমাদের মাইটোসিস অংশে কি কি বিভাজনের মাধ্যমে, কি কি প্রক্রিয়ার মাধ্যমে বা কি কি ধাপের মাধ্যমে আমাদের মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফেজ অংশ। আমরা মূলত আমাদের মাইটোসিসকে টোটাল 5টা পর্যায়ে ভাগ করি। সেটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং এগুলোর নামের অর্থ দেখলেই তুমি অনেকাংশে বুঝতে পারবে এখানে আসলে কি কি ঘটছে বা এটার প্রক্রিয়াটা। তো আমি তোমাকে আগে বলবো যে কি কি প্রক্রিয়া ঘটে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব। দুঃখিত। তো সবার প্রথমে আমাদের এখানে কি ঘটে, সবার প্রথমে নামটা লক্ষ্য করো, প্রোফেজ। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, ফেজ মানে কি? পর্যায়। তার মানে এটা হচ্ছে আদি বা আদ্য পর্যায় বা প্রাথমিক পর্যায়, রাইট? আচ্ছা, এখন প্রাথমিক পর্যায়ে মূলত আমাদের কি ঘটছে? আমরা যেহেতু আমাদের কোষটাকে বিভাজন ঘটাচ্ছি, অর্থাৎ আমাদের এই কোষটাকে আমরা বিভাজিত করছি, এ কারণে আমাদের কিন্তু ইতিমধ্যে ইন্টারফেস পর্যায়টা কমপ্লিট হয়েছে এবং সেটা কিন্তু আমরা আগে দেখে এসেছিলাম। মনে আছে নিশ্চয়ই যে বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে আমরা বলে থাকি ইন্টারফেজ। এবং সেখানে তুমি যদি লক্ষ্য করো যে আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, এটা কিন্তু নিউক্লিয়াসের ছবি। সো এই যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম কিন্তু কিভাবে আছে? সেই ক্রোমোজোম গুলো কিন্তু হচ্ছে ক্রোমাটিন জালিকা আকারে বা ক্রোমাটিন তন্তু আকারে আছে। কিন্তু যখন আমরা আমাদের মাইটোসিস ফেজটাকে শুরু করলাম, তখন দেখো আমাদের মাইটোসিসটাই আমাদের যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল বা ক্রোমাটিন তন্তুগুলো ছিল, সেগুলো কিন্তু ক্রোমোজোমের আকৃতি ধারণ করেছে এবং অনেকগুলো ক্রোমোজোম আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোম গুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমাদের এই প্রোফেজ পর্যায়ে বেশ কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো কি? সবার প্রথমে দেখো যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। কোষের নিউক্লিয়াস কি করে? আকারে বড় হয়। এবং আকারে বড় হওয়ার কারণে কি হচ্ছে? আকারে বড় হওয়ার কারণে এটার মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলো আমাদের কি আস্তে আস্তে করে দৃষ্টিগোচর হবে। সো এটা খুব বড় বিষয় না যে নিউক্লিয়াসটা আকারে বড় হলেই আমরা দেখতে পারবো। আমাদের এই ক্রোমোজোম গুলো আস্তে আস্তে করে সংকুচিত হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে করে এটার মধ্যে কন্ট্রাকশন ঘটছে। যে কারণে কোনো কিছুকে যদি সংকুচিত করা হয়, তোমাকে ধরে বা হচ্ছে তোমার এই কলমটাকে ধরে যদি আমি অনেক জোরে প্রেস করি, তখন এটার যে প্রেসের কারণে, এটা এখন স্বাভাবিক অবস্থায় এরকম আছে, বাট এটাকে যদি প্রেস করি তখন এটার অতিরিক্ত অংশটা কোথায় যাবে? সেটা কিন্তু হচ্ছে মোটা হয়ে তারপরে হচ্ছে আমার এখানে চ্যাপ্টা হয়ে যাবে আর কি। এটাকে প্রেস করলে এটা হচ্ছে এরকম হয়ে যাবে, ছোট হবে কিন্তু মোটা হয়ে যাবে। সো এটার কথা বলছে যে আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা, এবং কোনো কিছুকে যদি তুমি প্রেস করো তবে অবশ্যই কি সেটা তো আর লম্বা হবে না, সেটা কি আস্তে আস্তে করে খাটো হতে শুরু করবে। এবং ক্রোমোজোম গুলো যখন আমরা যৌগিক বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন এটাকে ক্রিটিক্যাল যে অনুবীক্ষণ যন্ত্রগুলো আছে বা আমাদের কমপ্লেক্স যে অনুবীক্ষণ যন্ত্রগুলো আছে, সেগুলো ব্যবহার করে যখন আমরা এটাকে দেখব, তখন আমরা এই ক্রোমোজোমগুলোকে দেখতে পারবো। এবং একথাই বলেছে যে প্রতি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, কি ব্যতীত? সেন্ট্রোমিয়ার। এখন তোমার কাছে প্রশ্ন হতেই পারে যে ভাই সেন্ট্রোমিয়ার কি? এখানে তুমি দেখতে পাচ্ছ যে ক্রোমাটিডের আমরা কি দেখতে পাচ্ছি? ক্রোমাটিডের আমরা হচ্ছে ক্রোমাটিড গুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্রত্যেকটা অংশকে বলা হয় ক্রোমাটিড। এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। সো এই দুইটা ক্রোমাটিডের মাঝে আমরা যে একটা গোল অংশ দেখতে পাচ্ছি, গোল একটা অংশ, এই গোল অংশটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলি? এই গোল অংশটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে, এবং এটাই কিন্তু আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ক্রোমোজোমটা যেভাবে ছিল সেখান থেকে আমাদের এই সেন্ট্রোমিয়ারটা স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু সেখান থেকে আমাদের কি উৎপন্ন হলো? আমাদের এখানে দুইটা ক্রোমাটিড উৎপন্ন হলো, এবং এই কারণেই মূলত ক্রোমোজোমকে আমরা এইভাবে দৃষ্টিগোচর করি। ওকে, খুব ভালো। তাহলে আমরা কিন্তু অনেকটা অংশ এখান থেকে কমপ্লিট করতে পারলাম। আচ্ছা, আমরা এটা, আমাদের তো এটা প্রয়োজন নাই, আমরা হচ্ছে এটাকে কেটে দিই। ওকে, ডান। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোমেটাফেজ অধ্যায়। এখন প্রোমেটাফেজ অধ্যায় কি হয়? মূলত আমাদের বিদেশের যে বইগুলো আছে, সেই বিদেশের বইগুলোতে আসলে প্রোমেটাফেজ বলতে কিছু নেই। প্রোমেটাফেজ মূলত হচ্ছে আমাদের প্রোফেজ এবং মেটাফেজের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন পর্যায়ের মতো আমরা ধরে নেই। সো সেখানে যে জিনিসটা ঘটে, সেখানে আমাদের স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? মূলত আমাদের প্রোফেজ পর্যায়েতেই আমাদের স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, তবে সেটা পরিপূর্ণভাবে কাজে লাগে আমাদের প্রোমেটাফেজ পর্যায়ে। তোমার কাছে প্রশ্ন হতেই পারে স্পিন্ডল যন্ত্র কি? এই যে এই অংশে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে
অনেকগুলো লাইন বা অনেকগুলো রেখা টানা আছে, এই রেখাগুলো আমাদের কি একটা মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত। তুমি যদি গেস করো যে আমাদের এখানে এটাকে তুমি নর্থ পোল ধরলে এবং এটাকে তুমি হচ্ছে সাউথ পোল ধরলে, সো এই যে নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত বিস্তৃত এই যে একটা আমরা বলতে পারি কাঠামো, এই কাঠামোটাকেই বলা হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র। আবার আমাদের যে প্রাণীকোষ আছে, সেই প্রাণীকোষে আমরা আমাদের যে সেন্ট্রোজোম আছে, আমাদের হচ্ছে যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো, অর্থাৎ আমরা যখন আমাদের সেন্ট্রোজোম আমাদের যখন দ্বিতীয় অধ্যায় পড়া হয়েছে, তখন আমরা হচ্ছে এই সেন্ট্রোজোম সম্পর্কে আলোচনা করেছি বা সেন্ট্রিওল সম্পর্কে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। সো সেন্ট্রোজোম সেন্ট্রোমিয়ার দুইটা কিন্তু ভিন্ন বিষয়, এটা কিন্তু একটু মাথায় রাখবা, ঠিক আছে। আগের অংশে আমরা কিন্তু হচ্ছে এটা দেখে আসছিলাম, মনে আছে যে আমাদের সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মাঝে থাকে, আর আমাদের সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম হচ্ছে আবার একটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কোষের একটা আমরা বলতে পারি যে একটা অঙ্গাণু, এবং এই সেন্ট্রোমিয়ারটা শুধুমাত্র, আমি তোমাকে আরো একবার মেনশন করছি, শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়, অর্থাৎ এটা আবার উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই না। সো প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ারটা কেন কাজে লাগে, এই সেন্ট্রিওলটা কেন লাগে, এই সেন্ট্রিওলটা মূলত হচ্ছে আমাদের অ্যাস্টার রে বিচ্ছুরণ করে। কি বিচ্ছুরণ করে? অ্যাস্টার রে। অ্যাস্টার রে মানে কি? অ্যাস্টার রে মানে হচ্ছে আমাদের অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে। এবং এটা কেন করে? এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলোর জন্য সাধারণত এই কাজটা করা হয়ে থাকে। আচ্ছা, এটা গেল দুইটা কথা। তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে এই পর্যায়ে মূলত আমাদের যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো এই স্পিন্ডল যন্ত্রের যে রেখাগুলো আছে, সেই রেখাগুলোর কোনো একটার সাথে সংযুক্ত হয়, অর্থাৎ সবগুলোর সাথে সংযুক্ত হয় না, শুধুমাত্র আমার যে সেন্ট্রোমিয়ার অংশ আছে, সেই সেন্ট্রোমিয়ার অংশ কোনো একটা রেখার সাথে আমাদের যুক্ত হয়, এবং এই রেখাটাকে আমরা একটা নাম দিতে পারি। এই রেখাটার নাম কি বলতো? এই রেখাটার নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। ওকে, সো এই স্পিন্ডল তন্তু। এখন কথা আছে যে আমরা সবাই কারো না কারো ফ্রেন্ড, বাট যার ভালো ফ্রেন্ড তাকে আমরা কি বলি? বেস্ট ফ্রেন্ড। ঠিক সেম ভাবে সবাই স্পিন্ডল তন্তু, বাট যার সাথে ক্রোমোজোম কানেক্টেড তাকে আমরা বলি হচ্ছে আমাদের ট্রাকশন ফাইবার, অথবা হচ্ছে আমাদের কি ট্রাকশন মানে আকর্ষণ তন্তু, ঠিক আছে। সো ট্রাকশন ফাইবার বা হচ্ছে আকর্ষণ তন্তু। সো এই দুইটার তথ্য আমরা হচ্ছে এখান থেকে মনে রাখবো। আচ্ছা, সো একটু দেখো প্রোমেটাফিস পর্যায়ে কি কি বলা হয়েছে, যে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময়, তন্তু মানে হচ্ছে আমাদের ফাইবার, ফাইবার মানে হচ্ছে তুমি একদম সহজ ভাষায় বলতে পারো যে সুতা, ঠিক আছে। সো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট, ওই যে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, অর্থাৎ যেই অংশে আমরা আমাদের ক্রোমোজোমগুলোকে দেখলাম সেই অংশটাকে আমরা বলি হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আমরা কিন্তু বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখায় পড়েছি, ঠিক না? সো বাংলাদেশও কিন্তু হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, 23.5 ডিগ্রি অক্ষাংশে আমরা অবস্থান করছি। ঠিক সেম ভাবে আমাদের এই দুইটা মেরুর মাঝখান যে বরাবর অংশটা আছে সেটাকেই বলা হচ্ছে ইকুয়েটর। মানে কি, আমরা যেখানে দুই অংশ থেকেই সমান সমান অংশটা, সেটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। সো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থান। স্পিন্ডল তন্তু কোষগুলোর মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত স্পিন্ডল যন্ত্রের তন্তু। এটা কিন্তু ভাইয়া অলরেডি তোমাকে বলে আসছে, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, এখানে আমাদের যে আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু, সেটা কি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তু। তার মানে ভাইয়া কিন্তু প্রথমে এটা কমপ্লিট করে দিয়েছে, এখন যখন পরীক্ষায় আসবে এভাবে সুন্দর করে লিখে আসবা। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখানে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আমরা টোটাল 4 ধরনের জিনিস জানতে পারি। সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোনটা? নিউক্লিওলাস হচ্ছে আমাদের যে একটা ঘন বস্তু থাকে সেটা নিউক্লিওলাস। তারপরে হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকা যেটা হচ্ছে ক্রোমোজোম। এবং এই দুইটা জিনিস যেই জিনিসের অভ্যন্তরে থাকে, ঠিক আছে, যে ধরো তোমার হাতে পানি আছে, পানির উপরে তুমি একটা সুন্দর বলা যায় যে একটা কি রাখতে পারি আমরা, ধরো একটা পিঁপড়াকে তুমি রাখছো। সো ওই যে পানিটা, ওই পানিটার একটা ম্যাট্রিক্স বা হচ্ছে একটা ধাত্র, আর ওটার উপর যে আমাদের পিঁপড়াটা, ওই পিঁপড়াটা কি? ওই পিঁপড়াটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। তার মানে ওই যে ধাত্র বা যে পানির কথা বললাম সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা যেটা হচ্ছে থকথকে জেলির ন্যায় পদার্থ। আর পিঁপড়াটা কি? ওই যে নিউক্লিওলাস এবং হচ্ছে ক্রোমাটিন জালিকা বা হচ্ছে ক্রোমোজোমগুলো। আর এই তিনটা জিনিসকে আবৃত করে যে রাখে তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এখন ধরো তুমি তোমার বাঁধ ভাঙতে চাচ্ছ, যে না আমি হচ্ছে অনেক বড় হব, আমি হচ্ছে এত পড়াশোনা করতে পারবো না, আমি হচ্ছে একদম ঢাকা গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে গিয়ে আমি হচ্ছে গ্রামীণ স্কুলে এখন থেকে থাকা শুরু করব। সো এই বিষয়টা আসলে ঠিক কি বোঝাচ্ছে? এই বিষয়টা বোঝাচ্ছে যে তুমি যখন হচ্ছে মানে কোথাও মানে দূরে যেতে চাচ্ছ বা নতুন করে তোমার কিছু করতে চাচ্ছ, ঠিক সেই মুহূর্তে তোমাকে আসলে মানে কি করতে হবে? তোমাকে হচ্ছে তোমার জায়গাটাকে বড় করতে হবে, তোমাকে হচ্ছে ভিন্নভাবে ভাবতে হবে, তোমাকে অনেক
অনেক বড় একটা গণ্ডি থেকে বের হয়ে তোমাকে অনেক বড় অঞ্চলে যেতে হবে বা অনেক বড় জায়গায় যেতে হবে। সো এই যাওয়ার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, তোমার ওই গণ্ডিটা ভাঙতে হবে, তোমার যে বাসা আছে বা হচ্ছে তোমার যে এলাকায় তুমি থাকো সেই এলাকা থেকে বের হয়ে তোমার অন্য একটা জায়গায় যেতে হবে। সো এই যে আমাদের মানে গণ্ডি ভাঙা, এই গণ্ডি ভাঙা ব্যাপারটা কি, এই গণ্ডি ভাঙা ব্যাপারটাই হচ্ছে আমাদের প্রোমেটাফেজের এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি। মানে হচ্ছে যে কোষটা যদি বিভাজিত হতে চায়, অর্থাৎ একটা থেকে দুইটা হতে চায়, তখন অবশ্যই তাকে কি করতে হবে, তার যে আবরণটা আছে সেই আবরণটা ভেঙে নতুন করে গড়তে হবে। সো এই কারণেই আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। আচ্ছা, প্রাণীকোষে পূর্ববিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে আমাদের অ্যাস্টার রে বা হচ্ছে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। এটা সম্পর্কে আমরা আগেই বলেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মেটাফেজ। মেটাফেজ বলতে আমরা যেই অংশে আমাদের হচ্ছে ঠিক মাঝ বরাবর আমাদের কি দেখতে পাচ্ছি, ঠিক মধ্য বরাবর কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রোমোজোম গুলো এসে অবস্থান নিয়েছে। সো এই যে মধ্য বরাবর এসে অবস্থান নিয়েছে, এখান থেকেই নাম হয়েছে মেটাফেজ। কেন? কারণ মেটা মানেই হচ্ছে মধ্য, ফেজ মানে কি, ফেজ মানে হচ্ছে আমাদের পর্যায়। তার মানে আমাদের মধ্যবর্তী পর্যায়টাকে আমরা কি বলতে পারি, আমাদের মেটাফেজ বা মধ্যবর্তী পর্যায়। আচ্ছা, এরপরে দেখো যে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বা দুই মেরুর মাঝখানে অবস্থান করে মেটাফেজ পর্যায়ে। এর কারণে এটার নাম মেটাফেজ বা মধ্যবর্তী পর্যায়। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। অর্থাৎ এখানে আমাদের লক্ষ্য করো যে আমাদের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে, সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি আমাদের ঠিক বিষুবীয় অঞ্চলে। অর্থাৎ আমার যদি হচ্ছে এইটা হয়, এটা যদি হচ্ছে আমার কি হচ্ছে স্পিন্ডল যন্ত্র বা হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার, তো বা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে, তাহলে আমাদের যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোমের যে স্পিন্ডল ফাইবারটা সেন্ট্রোমিয়ারটা আছে সেটা বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। বাহু দুটি কি মেরুমুখী। এখন এখানে বাহু বলতে কি বোঝায় বলতো, যখন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে যখন তুমি তোমার ক্রোমোজোমকে এভাবে মানে লম্বালম্বি বিভক্ত করো তখন সেটাকে বলা হয় ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। বাট যখন তুমি এটাকে এভাবে বিভক্ত করো, অর্থাৎ কি বলে অনুলম্ব ভাবে বা হচ্ছে তোমার এই সমান্তরাল ভাবে, তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় বাহু। অর্থাৎ যখন লম্বালম্বি ভাবে তখন সেটা ক্রোমাটিড, যখন এভাবে অনুলম্ব ভাবে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বাহু। সো এই কারণে দেখছো যে বাহু দুটি মেরুমুখী অবস্থান করে। সো এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, এদিকে অবস্থান করছে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সো ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়। খুবই কমন একটা প্রশ্ন এমসিকিউতে হয়ে থাকে যে কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, মেটাফেজ পর্যায়ে। শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। অর্থাৎ এতক্ষণ ধরে সেন্ট্রোমিয়ার কোনো কথা বলে নেই, সে হচ্ছে ওই যে থাকে না যে মুরব্বী মানুষ, সো মুরব্বী মানুষ এতক্ষণ ধরে কোনো কথা বলে নাই, এখন দেখলো যে না আমাদের হচ্ছে এখানে ঝগড়া ঝাঁটি বা হচ্ছে এখানে বিবাদ অনেক বেড়ে গেছে। সো সে কি করলো, সে হচ্ছে এখন দুই ভাগে বিভক্ত হয়ে এক অংশ দিবে বড় ছেলেকে আর এক অংশ দিবে কি ছোট ছেলেকে। অর্থাৎ যেন দুই মেরুতে গিয়ে তারা দুই দল কি করতে পারে, নিজেদের মতো বেঁচে থাকতে পারে বা নতুন সংসার শুরু করতে পারে। ঠিক আছে। সো শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় এবং আস্তে আস্তে করে আমাদের মেটাফেজ পর্যায়টা শেষ হওয়া মাত্রই আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাবে। এবং এখানে দেখো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সো আমাদের একান্নবর্তী পরিবার ছিল, একান্নবর্তী পরিবার এখন ভেঙে গেল। কারণ দুই ছেলে এখন তারা ঝগড়া বিবাদ করে তারা দুই মেরুতে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। সো এখন তো আমাদের একান্নবর্তী পরিবারের ঘরটা ভেঙে ফেলতে হবে। সো এটার কথাই বলছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আচ্ছা, এরপরে দেখো অ্যানাফেজ, এই যে যার দিকে এই হচ্ছে বড় ছেলের পরিবার, এই হচ্ছে ছোট ছেলের পরিবার, যে যার দিকে হচ্ছে কি অগ্রসর হওয়া শুরু করেছে। সো এখানে বলা হয় যে অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। অর্থাৎ এই পর্যায়ে আমাদের কি হচ্ছে, আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, বা এখানে আসলে ক্রোমোজোম বলতে পারবো না, এখন বলবো হচ্ছে আমরা কি অপত্য ক্রোমোজোম, এরকম করেই বলতে হবে যে অপত্য ক্রোমোজোম বা হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে। অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড যেগুলো আছে সেগুলো তাদের নিজেদের মতো করে আমাদের কি মেরুর দিকে অগ্রসর হচ্ছে। এবং এই মেরুর দিকে যখন সে চলছে তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে তার যে বাহুটা আছে সেই বাহুটা থাকছে কোন দিকে, দেখতে পাচ্ছ? তার বাহু যেটা আছে সেই বাহুটা কিন্তু হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলের দিকে, আর যে সেন্ট্রোমিয়ারটা আছে সেই সেন্ট্রোমিয়ারটা কিন্তু মেরুমুখী আছে। সো এটাকে বলা হয় এরকম যে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমের বা ক্রোমাটিডের চলনে আমাদের সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহুগুলো থাকে কি আমাদের পশ্চাৎগামী বা হচ্ছে মানে
বাহুর পেছনে আর কি। সো এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই চাওয়ার সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো, আমরা এই নিচেরটা থেকে দেখি যে কোনো কোনো ক্রোমাটিড আমাদের যদি হচ্ছে একদম দুইটা মানে সরি কোনো কোনো ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা যদি একদম মাঝখানে থাকে তখন সেটাকে দেখা যায় কি ভি এর মতো। সো মধ্য মানেই হচ্ছে মেটা, ঠিক আছে, মধ্য মানেই হচ্ছে মেটা। তখন তাহলে আমাদের ভি এর মাঝখানে থাকার কারণে ভি এর, দেখো তুমি ভি এর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এই অংশে যদি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা কি মাঝখানে আছে, এর মাঝখান মানেই কি মেটা, এবং এটা কি সেন্ট্রোমিয়ার, এই কারণে এটাকে বলা হবে মেটাসেন্ট্রিক। কি বলা হবে? মেটাসেন্ট্রিক। আবার তুমি যদি হচ্ছে একটু এটার থেকে ধরো এটা হচ্ছে ভি, এখান থেকে কিছুটা সরে গিয়ে তোমার হচ্ছে কি হয়ে গেল, এখান থেকে একটু সরে গেল, ঠিক আছে, সামান্য পরিমাণে সরে গেল মাঝখান থেকে, তখন সেটাকে দেখা যাবে এল এর মতো, এবং এটাকে বলা হবে যে মেটা থেকে একটু কম মানে কি সাবমেটা। মেটা থেকে একটু কম বলা হলে কি বলা হবে? সাবমেটা। তাহলে এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আবার যদি হচ্ছে এখান থেকে আরো কমে যায় তখন দেখা যাবে যে সেটা জে এর মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? তুমি দেখবা যে আমাদের ভি এতখানি, তারপরে হচ্ছে এল এতখানি, কিন্তু জে কিন্তু খুবই কম, ঠিক না? এই যে এই অংশটাতে আমরা ধরছি। সো জেড যখন হবে তখন কি প্রায় কাছাকাছি চলে আসে, অর্থাৎ শেষ মুহূর্তের কাছাকাছি আসলে কি বলা হয় যে অ্যাক্রস ইউর ডোর, ঠিক আছে, মানে কি তোমার কাছাকাছি, তোমার দরজার কাছাকাছি চলে আসছি। তো সেম ভাবে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। কি বলা হবে? অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অ্যাক্রোসেন্ট্রিক। এবং সর্বশেষ যখন একদম মাথায় চলে যাবে, অর্থাৎ একদম মাথায় চলে আসবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক, অর্থাৎ এই টেলো মানে হচ্ছে এন্ড। ওকে, সো যে কোনো প্রকারই হোক না কেন সেগুলো এরকম করে একটা একটা করে নাম দেওয়া হয়। সেগুলো কি কি? মেটাসেন্ট্রিক বা ভি আকৃতি, সাবমেটাসেন্ট্রিক বা এল আকৃতি, তারপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক বা জে আকৃতি, এবং আই বা হচ্ছে টেলোসেন্ট্রিক, ঠিক আছে। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে এবং একটা অংশ যায় আমাদের পূর্ব দিকে, একটা অংশ যায় পশ্চিম দিকে। কথার কথা, প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ওই যে আমাদের মেটাফেজ পর্যায়ে, ইতিমধ্যে মেটাফেজ পর্যায়ে শেষ দিকে আমাদের ক্রোমাটিডের সাথে সাথে আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেছে এ কারণে। আচ্ছা, অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। ইতিমধ্যে ভাইয়া সেটা ছবি দিয়ে দেখিয়েছে। সো অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে, বাহুদ্বয় কি অনুগামী হয়। বাহু কেন বললাম ক্রোমাটিড না বলে? ওই যে যখন হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারের এক পাশে বলবো তখন সেটা কি, বা অনুলম্ব ভাবে বলবো তখন সেটা হচ্ছে বাহু, আর যখন হচ্ছে দুই দিকে বলবো বা আমাদের লম্বালম্বী ভাবে থাকবে তখন সেটাকে বলবো ক্রোমাটিড। আচ্ছা, সো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ভি, এল, জে, আই এবং প্রত্যেকটার নাম ইতিমধ্যে ভাইয়া বলে দিয়েছে কেন এগুলোর নাম এরকম হয়েছে। এবং অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের কি দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আমাদের যে টেলোফেজ পর্যায়ে পুরো জিনিসটা আবার প্রথম বিষয়ের মতোই হয়ে যাবে সেটা বোঝাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের সেই টেলোফেজ পর্যায়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন সৃষ্ট, অর্থাৎ এটা হচ্ছে বড় ছেলের সংসার, এটা ছোট ছেলের সংসার। অর্থাৎ আমাদের যখন একান্নবর্তী পরিবার ছিল তখনও আমাদের বড় ছেলের পরিবার যতটুকু ছিল তখন এখনো কি ততটুকুই আছে। অর্থাৎ আমাদের বুঝাতে চাচ্ছি বড় ছেলে ছোট ছেলে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে আমাদের মাইটোসিস পর্যায়ে বা মাইটোসিস কোষ বিভাজনের কারণে মূলত আমাদের কি হয়, আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম নতুন সৃষ্ট যে নিউক্লিয়াস থাকে সেখানে পৌঁছায়। অর্থাৎ আমাদের এখানে কি জিনিসটা মানে সমান সমান থাকে, এবং এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। দেখো টেলোফেজ পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে। ক্রোমোজোমগুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে। ক্রোমোজোমগুলো জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার মানে কি যে আমাদের প্রোফেজে যা কিছু ঘটেছিল সেই জিনিসটা আবার পুনরায় কি তোমার হচ্ছে রিপিট হয়। কেন? কারণ এখন তো নতুন সংসার, তার মানে কি নতুন করে গোছাতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা দুইবার চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো যে কোষের বিভাজনে আমরা বলছি যে প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর আমাদের যে কোষ ঝিল্লিটা আছে সেই কোষ ঝিল্লিটা ঢুকে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি আস্তে আস্তে করে নতুন দুইটা কোষের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে এরকম আছে, তো তাদের যে কোষ ঝিল্লিটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে। সো ঢুকে গেলে কি হবে, এরকম আমাদের আস্তে আস্তে করে এই জায়গাটা আস্তে আস্তে করে কি হবে, বিলীন হয়ে যাবে এবং ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্র মিলিত হয়ে যাচ্ছে, ফলে কোষটা কি এরকম থেকে এরকম দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে হবে কি যে সেখানে কিছু কোষ প্লেট গঠিত হবে এবং সেই কোষ প্লেটের কারণে আমাদের বলা যায় যে সেই জায়গাতে আমাদের হচ্ছে কি একটা এরকম। আচ্ছা, আমি তোমাকে একটা ছবি থেকে দেখাচ্ছি যে আমাদের যখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে তখন আসলে ঠিক কি হবে। ও আচ্ছা, এখানে আছে।
যে টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়, পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহ অর্থাৎ রাইবোজোম, তারপরে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমাদের যে গলগি বডি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বা সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহ এগুলোর সমবন্টন ঘটে। অর্থাৎ আমাদের এই কোষেও যা আছে এই কোষেও তা। ওই যে আমরা বলছিলাম যে দুই সংসারে এখন সবকিছু কি সমান সমান থাকবে, সো এটা আর কি। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি আমাদের কোষ ঝিল্লিটা গভীরতর হতে হতে আমাদের দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব একদম সহজ কথায় বললে, মাইটোসিস এর কারণেই আমরা হচ্ছে আমাদের দেহকোষ আস্তে আস্তে করে বৃদ্ধি পায় এবং আমরা এত বড় মানুষ হতে পারি এবং বলা যায় যে দৈহিক বৃদ্ধি ঘটে। এবং আমাদের সব বহুকোষী জীবী কিন্তু হচ্ছে একটা জাইগোট। কথা হচ্ছে জাইগোট জিনিসটা কি, জাইগোট কি আমি যদি তোমাকে একদম সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের পিতার শুক্রাণু এবং মাতার হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা হচ্ছে প্রথমবারের মতো কি এই দুইটা যখন নিষিক্ত হয়, নিষিক্ত তো বোঝোই যে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হলেই সেটা কি হয়, নিষিক্ত হয়। সো এই নিষিক্ত হওয়ার ফলে আমাদের কি সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হয়। এবং জাইগোট মানে কি, জাইগোট মানে হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড মানে হচ্ছে টয়েস এন। আমাদের শুক্রাণু হচ্ছে এন, আমাদের ডিম্বাণু হচ্ছে এন, ঠিক আছে? সো এন দ্বারা প্রকাশ করা হয়। সো এন এবং এন এই দুটো একত্র হলে আমাদের কি হচ্ছে, জাইগোট সৃষ্টি হচ্ছে, যেটা মূলত টয়েজেন। এবং এই জাইগোটটাই হচ্ছে সেই কোষ যেটার মাধ্যমে আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সো এইটা হচ্ছে একমাত্র কোষ যার মাধ্যমে আমাদের জীবন শুরু হয় এবং এই জাইগোটটাই বারবার বিভাজনের মাধ্যমে আমরা ভ্রূণে পরিণত হই, ভ্রূণ থেকে আস্তে আস্তে করে পরিণত মানব দেহে আমরা সৃষ্টি হই, ঠিক আছে? এবং পূর্ণজীবে পরিণত হয়। এবং মানুষে প্রায় 30 ট্রিলিয়ন কোষ থাকে, এটা আমরা মনে রাখবো। মানুষে কত ট্রিলিয়ন কোষ থাকে? 30 ট্রিলিয়ন কোষ থাকে। আচ্ছা, এটা গেল, আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি। এরপরে হচ্ছে কি আসবে, যে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদের ক্ষতস্থান পূরণ করতে অবশ্যই মাইটোসিস অপরিহার্য। কোনোখানে কেটে গেল তো সেখানে কোষ বিভাজন হয়ে কি হবে, সেই জায়গায় কোষ বিভাজন হয়ে তারপরে হচ্ছে নতুন আমাদের মানে ওই জায়গাটা রিপেয়ার করে দিবে। তারপরে হচ্ছে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। এটার মানে হচ্ছে যে আমি ধরো একজন অন্ধ ব্যক্তি আর একজন হচ্ছে সুস্থ ব্যক্তি, বা একজন অন্ধ পুরুষ আর একজন হচ্ছে অন্ধ মহিলা, বা ধরো যে সুস্থ মহিলা। সো তাদের বিয়ে হলে তাদের সন্তান কিন্তু হচ্ছে অন্ধ হবে, এটার কোনো মানে 100% গ্যারান্টি নেই। তাদের সন্তান একদম সম্পূর্ণ সুস্থ হতে পারে, আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে না অন্ধ হতে পারে। এটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। কিন্তু কোনো একজন লোকের যদি হাত না থাকে, বা কোনো কারণে কেটে গেছে, সো ওই লোকটার যখন হচ্ছে সন্তান জন্ম নিবে তখন কিন্তু তার কি হবে না, ওই সন্তানটার মানে হাত ব্যতীত জন্ম নিবে না, সে হাত সহই জন্ম নিবে। এটার কারণ কি, আমাদের এই মাইটোসিসের কারণ। এবং এই কারণেই বলেছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। গুণগত বৈশিষ্ট্য বলতে আমাদের এই হাত পা এগুলোর কথা বোঝাচ্ছে। এছাড়া আছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমাদের কোষ বিভাজনটা মূলত নিয়ন্ত্রিত, কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণটা হারিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমাদের সেখানে কি হচ্ছে, টিউমার সৃষ্টি হচ্ছে এবং এই টিউমারটা মূলত ক্যান্সারে রূপ নিয়ে থাকে। ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনই ফল। আচ্ছা, মিওসিস দেখো, মিওসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হচ্ছে। আমাদের মিওসিস বিভাজন যখন ঘটছে তখন এক চক্রে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, এই একবার। সো প্রথমবারে আমাদের মিওসিস বিভাজন ঘটে যে সময় আমাদের নিউক্লিয়াসটা মূলত বিভাজনের ফলে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কিন্তু পরবর্তী যে বিভাজনটা হয় সেখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম হ্রাস পায় না, সেটা মূলত আমাদের মাইটোসিস বিভাজনের মতো একটা অংশ, ঠিক আছে? সো এটার কথাই বলেছে যে প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং এই বিভাজনে মাতৃকোষের যেই দুইটা নিউক্লিয়াস পাওয়া যায় দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুইটা কোষে বিভক্ত হয়, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে কি একটা থেকে দুইটা, দুইটা থেকে কি চারটা। সো ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ আমাদের দ্বিতীয় যে বিভাজনটা থাকে সেখানে সমান থাকে, যেটা প্রথমবারের মতো মানে প্রথমবার যখন ঘটে তখন কিন্তু অর্ধেক হয়ে যায়। আচ্ছা, মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ পাওয়া যায় এবং যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের নামটাই হচ্ছে হ্রাসমূলক এবং এখানে কি হচ্ছে, এখানে মূলত তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটার প্রয়োজনটা কি। প্রয়োজনটা এই কারণে, ধরো আমি তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের পিতামাতা, হ্যাঁ আমাদের যে পিতামাতা আছে, পিতামাতার দেহটা কিন্তু এখন টয়েজেন অবস্থা, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার পিতা এবং এইটা হচ্ছে তোমার মাতা, ঠিক আছে? এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে তোমার ফাদার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মাদার। আচ্ছা, সো এখন এই দুইজন থেকে আমরা যদি হচ্ছে ইকুয়াল ক্রোমোজোম সংখ্যা পেতাম বা এই টয়েজেনই পেতাম, তাহলে তখন কি হতো বলতো, আমাদের শরীরে বা তোমার শরীরে আসতো কত, 4n।
কিন্তু এটা তো সম্ভব না, কারণ তোমার শরীরে যদি ফোরেন আসে তাহলে তুমি একটা বিদঘুটে অবস্থা সৃষ্টি হবে না। আবার তোমার থেকে যখন আরেকজন ব্যক্তিরই হবে, মানে তোমার সাথে যার বিয়ে হবে তার সাথে যখন তোমার নতুন সন্তান হবে তখন কি হবে, তখন এটা 8n হয়ে যাবে। আবার সেই 8n থেকে আমাদের কি হবে, 8n 16n হয়ে যাবে। তার মানে এটা প্রতিবারে এরকম করে বৃদ্ধি পাবে, যেটা আসলে অসম্ভব বা প্রকৃতিগতভাবে বিরুদ্ধ। এ কারণে আমাদের এই পিতার যে টয়েজেনটা আছে, এই টয়েজেনে যখন হ্রাসমূলক বিভাজন ঘটে এটা হয়ে যায় n। আবার আমাদের মাতার দেহেও সেম, যে আমাদের ডিম্বাণুতে যখন ডিম্বাণু সৃষ্টির আগে যে বিভাজনটা, মায়োসিস বিভাজনটা ঘটে, মনে রাখবা যে মায়োসিস বিভাজন সবসময় জনন মাতৃকোষে ঘটে, ভুল করা যাবে না। মিওসিস বিভাজন কোথায় ঘটে, জনন মাতৃকোষে। তাহলে জনন কোষ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু নিজেই হচ্ছে টয়েজেন। তার মানে এই শুক্রাণু ডিম্বাণু যেখান থেকে তৈরি হয় সেইটা আমার হচ্ছে কি, দুঃখিত ভুল বললাম, যে জনন মাতৃকোষ বলতে আমাদের হচ্ছে শুক্রাণু ডিম্বাণু যেখান থেকে তৈরি হবে। সো শুক্রাণু যদি n হয় বা ডিম্বাণু যদি n হয়, এটার মানে হচ্ছে যে আমাদের যে জনন মাতৃকোষ আছে সেটা হবে টয়েজেন। সো টয়েজেন থেকে আমরা মূলত এই দুজনকে পেয়ে থাকি, এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে আমাদের n+n, সেই n দুইটা হচ্ছে একত্র হয়ে কি আবার আমরা টয়েজেনই হলাম। তার মানে আমাদের পিতাও যা, মাতাও যা, আমিও তা। ঠিক আছে, সো এই কারণেই মূলত আমাদের মিওসিস বিভাজনটা হয়ে থাকে। সো মনে রাখবা যে আমাদের জিনিসটা হচ্ছে এরকম করে সাজাতে পারি আমরা। আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আমরা পৃথিবীতে আসি কিভাবে, আমরা পৃথিবীতে আসি হচ্ছে আমাদের মিওসিস বিভাজনের মাধ্যমে। কিভাবে মিওসিস বিভাজনের মাধ্যমে কিভাবে আসি, যে মিওসিস বিভাজনের মাধ্যমেই আমাদের পিতামাতার যে জনন কোষ আছে সেই জনন কোষ কি হয়, সেই জনন কোষ তোমার হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, মানে জনন কোষের নিউক্লিয়াস, জনন মাতৃকোষের নিউক্লিয়াসে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটা অর্ধেক হয়ে যায়, যে কারণে টয়েজেন থেকে এনে পরিণত হয়। সো মিওসিস বিভাজনের মাধ্যমে কি ঘটছে, আমাদের জনন কোষের সংখ্যা, মানে মিওসিস বিভাজন মূলত কি জনন কোষ সৃষ্টি করে। ঠিক আছে, জনন কোষ সৃষ্টি করে। এবং এরপর যখন আমরা সেখান থেকে পৃথিবীতে আসি, ঠিক আছে, যখন আমরা হচ্ছে পৃথিবীতে আসার পরে আমাদের যে মাইটোসিস ঘটে, এই মাইটোসিসে মূলত আমাদের কি হচ্ছে, আমাদের দৈহিক কোষের বৃদ্ধি করছে। কি করছে, দৈহিক কোষের বৃদ্ধি করছে। সো এই কারণে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের মাইটোসিস। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো এই হচ্ছে বিষয়, এর বেশি আমাদের আসলে আপাতত এসএসসি তে জানতে হবে না। এখানে বলা আছে যে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে মাইটোসিস বিভাজনে, কিন্তু আমাদের মিওসিসের ক্ষেত্রে যদি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, অর্থাৎ মাত্র যেটা দেখালাম টয়েজেন থেকে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কি প্রত্যেকটা অংশে আমাদের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। টয়েজেন থাকলে টয়েজেন 4n হয়ে যাবে। সো এই কারণে আমাদের এটা কিন্তু সম্ভব না, যে কারণে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের মূলত হ্রাস পায় ক্রোমোজোম সংখ্যা, এবং যে কারণে হচ্ছে কি আমরা প্রত্যেকটা প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এবং কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সেই অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড। আর যখন দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন যে অবস্থাটা সংঘটিত হয় তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। আচ্ছা, সো মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। তো শুক্রাশয় থেকে আমাদের কি আসে, শুক্রাণু, ডিম্বাশয় থেকে আসে ডিম্বাণু। এছাড়া আমাদের ছত্রাক, শৈবাল ও মশ জাতীয় হ্যাপ্লয়েড অর্থাৎ n সংখ্যক উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় তখন জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। অনেকে হয়তো বা এটা বুঝতে পারবে না, আমি তোমাদের জন্য সহজ করে বলছি। দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের যেগুলো ছত্রাক বা শৈবাল বা মশ জাতীয়, এরা নিজেরাই হচ্ছে হ্যাপ্লয়েড, এরা নিজেরাই কি হ্যাপ্লয়েড। এখন তুমি যদি এটাকে মানে ওই মায়োসিস বিভাজনটা এখানে করো তাহলে তখন তো এটা ½ n হয়ে যাবে। সো ½ n আসলে প্রকৃতিগতভাবে বিরুদ্ধ। সো এই কারণে যেটা বলছে যে আমাদের এই n+n এরা মূলত আমাদের টয়েজেন ঘটে। ঠিক আছে, n+n থেকে টয়েজেন হয়, কিন্তু এটা তো আমাদের জাইগোট। টয়েজেনটা কি জাইগোট। সো এই জাইগোটে তোমার হচ্ছে এটা এনে পরিণত হয়। বুঝতে পেরেছো? তার মানে আমাদের জাইগোটে এই বিভাজনটা ঘটে। আমাদের এতক্ষণ ধরে আমরা যারা মানুষ কিংবা তোমার হচ্ছে উদ্ভিদ, এদের ক্ষেত্রে হচ্ছে এটা কখন ঘটে, আমাদের জনন কোষটা সৃষ্টি হওয়ার পূর্বেই ঘটে। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে এরা নিজেরাই যেহেতু এদের দেহ n, এ কারণে কি হচ্ছে, আগে তারা হচ্ছে জাইগোট সৃষ্টি করতেছে, পরবর্তীতে জাইগোটে এই বিভাজনটা ঘটতেছে, যে কারণে হচ্ছে আমাদের টয়েজেন থেকে সেটা কি হয়ে যাচ্ছে n বা হচ্ছে হ্যাপ্লয়েডে পরিণত হচ্ছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, আশা করি বুঝতে পেরেছো।
এছাড়া আমরা বলতে পারি মিওসিস বিভাজনের সময় একটা কোষ পরপর দুবার বিভাজিত হয়, এই কারণে প্রথম বিভাজনকে প্রথম মায়োটিক বিভাজন বা আমরা বলতে পারি যে মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে আমরা দ্বিতীয় মায়োটিক বিভাজন বা মিওসিস 2 বলি। এবং প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সো এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে ভাইয়া তোমাকে জানিয়েছে। সো মিওসিসের গুরুত্ব, ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা যায়, অর্থাৎ আমার যে মানে স্বাভাবিক যে অবস্থা, অর্থাৎ ক্রোমোজোমের যে এখানে তোমার হচ্ছে জেনেটিক বস্তু বলতে এটাই বোঝানো হয়েছে যে ক্রোমোজোমটাই কি আমার জেনেটিক বস্তু। সো এইটার সমতাটা রক্ষা হচ্ছে, আমার পিতার দেহ টোয়াইজেন, আমার দেহ টোয়াইজেন, তার মানে কি সমতাটা রক্ষিত হচ্ছে এবং জিনগত বৈচিত্র্য বজায় থাকছে। এবং এরই মাধ্যমে আমরা আমাদের যে কোষ বিভাজন অধ্যায়টা আছে সেই অংশটা আমরা হচ্ছে কমপ্লিট করতে পারলাম। আশা করি তোমরা হচ্ছে অংশটা বুঝেছো। প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলিয়ে আমরা হচ্ছে অধ্যায়টা কমপ্লিট করেছি। প্রথম অংশে আমরা হচ্ছে প্রাথমিক আলোচনা করেছি, দ্বিতীয় অংশে আমরা আলোচনা করলাম আমাদের কোষ সম্পর্কিত অর্থাৎ কোষ বিভাজনের বিষয় আশয়। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে। আসসালামু আলাইকুম।